হ্যালো বন্ধুরা, 2023 সালে যে সিটেটের এক্সাম হয়েছিল সেই এক্সামের বাংলা প্যাডাগজি প্রশ্নগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, 91 থেকে আছে যেখানে ল্যাঙ্গুয়েজ ওয়ান। প্রথমে কি আছে ল্যাঙ্গুয়েজ ওয়ান, সেখানে 91 থেকে আমাদের কি আছে বাংলা আছে 91 প্রশ্ন থেকে। তাহলে এখানে দেখো আমাদের এই প্রশ্নের যেটি আছে, প্রদত্ত দৃষ্টান্তটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশলটি স্ট্র্যাটেজি নির্বাচন করুন। আমি ভাষার ওপর মনোসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। অর্থাৎ একটি শিশু আছে, সে কি বলছে যে আমি ভাষার ওপর মনোসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। তাহলে এর মাধ্যমে শিশুটি কি করছে, একাধিক ভাষা অবলম্বন করছে, ট্রান্সল্যাঙ্গুয়েজিং করছে, নাকি মুখস্থকরণ মেমোরাইজিং, নাকি পুনর্গঠন রিভাইজিং, নাকি আত্মপরিচালন অর্থাৎ সেলফ মনিটরিং, অর্থাৎ সে কি নিজেকে পরিচালনা করছে এটি বলার মাধ্যমে। এখানে দেখো আমাদের কি আছে, কোটেশনের মধ্যে আছে, অর্থাৎ কি একটি শিশু সেই কথাটি বলছে, তাহলে এই কথাটি বলার মধ্যে দিয়ে তার কি প্রকাশ হচ্ছে, সে কি করছে, সে তার নিজের আত্মপ্রকাশ করছে, অর্থাৎ সেলফ মনিটরিং। অর্থাৎ 91 প্রশ্নের আমাদের উত্তর হবে কি চারটি, আত্মপরিচালনা অর্থাৎ সেলফ মনিটরিং। তারপরে 92 প্রশ্নটি দেখো, দ্বিতীয় শ্রেণী পড়ুয়ারা গান গাইছে, মাথার কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙ্গুল ছুঁই। তাহলে তার কি গান গাইছে, মাথা আর কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙ্গুল ছুঁই। গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক মতো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তাহলে তারা তো গান গাইছে এবং গান গায়ের সাথে সাথে কী হচ্ছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছুঁয়ে যাচ্ছে। শিক্ষক এখানে কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন, অর্থাৎ শিক্ষক তিনি একটি ক্লাসে তিনি কি করছেন, শিশুদেরকে গান গাওয়াচ্ছেন এবং তাদের সেই গানের মধ্যে দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছোঁয়া করাচ্ছে। তাহলে এর মাধ্যমে শিক্ষক তিনি কি পদ্ধতিতে আশ্রয় নিচ্ছেন। তাহলে এই পদ্ধতিটি কী হচ্ছে, সারগ্রাহী অর্থাৎ কি একলেকটিক, নাকি শ্রুতি ভাষাগত অডিওলিঙ্গাল, নাকি যোগাযোগ যোগাযোগমূলক ভাষা শিক্ষণ অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, নাকি সমগ্র শারীরিক প্রতিক্রিয়া টোটাল ফিজিক্যাল রেসপন্স। এইটি কি বলে, টোটাল ফিজিক্যাল রেসপন্স অর্থাৎ সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া। এখানে দেখো সে কী করছে, সমগ্র শারীরিকের প্রতিক্রিয়া করছে, অর্থাৎ কি সমগ্র শারীরটিকে এখানে অ্যাক্টিভ রাখছি। তাহলে আমাদের 92 প্রশ্নের উত্তর কী হবে, চারটি। তারপরে 93 প্রশ্নটি দেখো, শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজেছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করেছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এই দৃষ্টান্তটিকে বলা হবে কি বলা হবে, এই দৃষ্টান্তটিকে কি বলা হবে। অর্থাৎ একটি দল আছে, তারা কি করছে, শিশুরা তারা কি বলেছে, তারা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দ ভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে এবং তারা কি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে কি করছে, প্রশ্ন করছে। তাহলে এই দৃষ্টান্তটিকে বলা হবে কি বলা হবে, সহপাঠী মূল্যায়ন, পির অ্যাসেসমেন্ট, নাকি আত্মমূল্যায়ন সেলফ অ্যাসেসমেন্ট, নাকি প্রতিজ্ঞাপন ফিডব্যাক। এখানে ফিডব্যাক তো হবে না, ফিডব্যাক মানে কি কোনো কিছুর প্রতি ভালো না খারাপ, তার কি কোনো কিছু ভালো লেগেছে বা খারাপ লেগেছে তার যে রেসপন্স দেওয়া, সেটা কি বলে, ফিডব্যাক বলে আমরা জানি। তাহলে এখানে ফিডব্যাক হবে না। নাকি রিডিং অ্যাসেসমেন্ট অর্থাৎ পঠন মূল্যায়ন, এখানে পঠন মূল্যায়নও হচ্ছে না, এখানে কি হচ্ছে আমাদের সহপাঠী মূল্যায়ন, অর্থাৎ সহপাঠীরা তাদের নিজেদের মধ্যে মূল্যায়ন করছে। সেই জন্য এটি কী হবে, উত্তর আমাদের 93 আমাদের উত্তর হবে একটি, অর্থাৎ পির অ্যাসেসমেন্ট বা সহপাঠী মূল্যায়ন। তারপরে আমাদের দেখো 94 প্রশ্নটি দেখো, শিক্ষিকা যখন একটি কার্ডের উপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয়, আর ক্লাসে বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে, আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীদের নিম্নপ্রদত্ত পছন্দের তালিকার মধ্যে উল্লেখিত শিক্ষার্থীর মন্তব্যটি চিহ্নিত করুন। অর্থাৎ এখানে কী হচ্ছে, শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটি ভালোভাবে বুঝতে পারি, না দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, নাকি শুনতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, নাকি কার্ডে লিখিত শব্দগুচ্ছ মুখস্থ করলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। এখানেও দেখো কী হচ্ছে, এখানে কি করছে, একজন শিক্ষিকা তিনি কি করছেন, একটি কার্ডের মধ্যে শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দিয়েছেন, অর্থাৎ যে শিশুটি বলছে তাকে দিয়েছে, আর আমাকে সেটা অভিনয়
করে দেখাতে হয়, অর্থাৎ সে কি শিশুটি কী করছে অভিনয় করে দেখাচ্ছে। তাহলে সে যখন অভিনয় করছে তখন তার কী হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলো সে কী করছে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে সঞ্চালন করছে বা অ্যাক্টিভ রাখছে। তাহলে এটি কী হচ্ছে এটা আমাদের হচ্ছে শারীরিকভাবে যুক্ত, অর্থাৎ এখানে কী হচ্ছে এখানে আমাদের টোটাল ফিজিক্যাল রেসপন্স হচ্ছে। সেই জন্য আমাদের কী হবে 94 উত্তর কী হবে একটি, অর্থাৎ শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। অর্থাৎ শিশুটি কী বলছে সে বলছে যদি আমি কোনো শিক্ষার মাধ্যমে বা কোনো কিছু শেখার মধ্যে সেখানে যদি আমি সম্পূর্ণ শারীরিকভাবে যুক্ত থাকি তাহলে কী হয় সেই জিনিসটাকে আমি ভালো করে বুঝতে পারি। তারপর দেখো 95 প্রশ্নটি দেখো, স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। 1 নম্বর কী আছে যে মন্তব্য কী আছে স্কুলে ভর্তি হওয়া সব শিশুই, তাহলে স্কুলে যে সমস্ত শিশুরা ভর্তি হচ্ছে তাদের সমবয়সীদের অর্থাৎ একই বয়সী, যেমন ধরো ক্লাস 2 এর মধ্যে সমস্ত ছেলেরা তাদের মধ্যে কি ভাষা ব্যবহারে সক্ষম, অর্থাৎ তারা নিজেদের মধ্যে ভাষা ব্যবহার করতে পারবে। তাহলে ধরো ক্লাস 2 এর ছেলে আছে তারা কি নিজেদের মধ্যে ক্লাস 2 এর একটি ছেলে অন্য ক্লাস 2 এর ছেলের সঙ্গে সে কি ভাষা ব্যবহার করতে পারবে বা সক্ষম হবে। তাহলে এটি কি একটি মন্তব্য। তারপরে কি বলেছে ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। তাহলে দেখো একটি ক্লাসে বিভিন্ন ছেলে আছে তাদের ধরো বিভিন্ন সংস্কৃতি থেকে আছে বা বিভিন্ন ভাষাভাষী থেকে আছে, তাহলে তারা কি তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম হবে না, এই মন্তব্যটি কারণটি কী হবে আমাদের ঠিক হবে না। কিন্তু আমাদের কী হবে মন্তব্যটি ঠিক হবে, অর্থাৎ স্কুলে যারাই ভর্তি হচ্ছে তারা তাদের সমবয়সীদের মধ্যে কথা ব্যবহারের মাধ্যমে বা ভাষা ব্যবহারে সক্ষম। তাহলে আমাদের 95 প্রশ্নটির উত্তর কী হবে 95 প্রশ্নটির উত্তর হবে 4টি, অর্থাৎ এ ঠিক অর্থাৎ এটি ঠিক হচ্ছে এবং বি হচ্ছে কি ভুল। তারপরে দেখো আমাদের 96 নম্বরের প্রশ্নটি দেখো, পঞ্চম শ্রেণীর মনোজিৎ তার শিক্ষিকা তার বন্ধুবান্ধব এবং একটি 2 বছরের শিশুর সঙ্গে ভিন্নভাবে কথাবার্তা বলি। অর্থাৎ আমরা ধরো এই যে কথাবার্তা বলছি সেগুলোকে আমরা সবার সঙ্গে একইভাবে বলি, নিজের বন্ধুদের সাথে একরকমভাবে বলি, শিক্ষার্থীদের সঙ্গে একরকম বলি, আবার বাবা মায়ের সঙ্গেও কি একরকমভাবে কথা বলি, সেটা এখানে বলেছি। এর অর্থ মনোজিৎ জানে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়। ভাষার এই বিশেষ ভূমিকাটি কোন নামে পরিচিত। অর্থাৎ আমরা আমাদের পরিবেশে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে যে কথা বলছি এই ভূমিকাটি বা কী নামে পরিচিত। এটি কি কথন কর্ম বা অ্যাক্ট অফ স্পিচ, নাকি প্রকৃতিবাদী ন্যাচারালিস্টিক, নাকি শব্দার্থতত্ত্ব সেম্যান্টিক্স, নাকি ব্যঞ্জনাতত্ত্ব অর্থাৎ প্রাগমেটিক্স। তাহলে আমাদের 96 প্রশ্নের উত্তর কী হবে আমাদের 96 প্রশ্নের উত্তর হবে 4টি, অর্থাৎ কি ব্যঞ্জনাতত্ত্ব অর্থাৎ প্রাগমেটিক্স। তারপর আমাদের 97 প্রশ্নটি দেখো, একজন মা লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শুনেননি। একজন মা কী বলছেন তিনি লক্ষ্য করেছেন বা দেখছেন যে তার একটি শিশু আছে, সেই শিশুটি এমনভাবে কথা বলছে যে কি তার পরিবারে কেউ ওইভাবে কথা বলেনি। এতে তিনি বিমূঢ় বোধ করছেন, কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনদের অনুকরণ করেই কথা বলতে শিখি। তাহলে তার এই মাটি কী করে সেই বিশ্বাস করে যে কি শিশুরা কেবলমাত্র তার পরিবারের বড়দের কাছ থেকে শিখে অনুকরণের মাধ্যমে কথা শিখে। তাহলে নিচের কোনটির মধ্যে তার এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাই। অর্থাৎ এখানে যে মায়ের তার বিশ্বাসটি কিসের প্রতিফলন বেশি, অর্থাৎ এখানে যে মা আছে সে কিসের বিশ্বাস করে বহুভাষিতা মাল্টিলিঙ্গুয়ালিজম, নাকি সহজাতপূর্ণ জ্ঞানবাদ নেটিভিজম, না ক্যাচনবাদ বিহেভিয়ারিজম, নাকি গঠনবাদ কনস্ট্রাকটিভিজম। তাহলে আমাদের 97 প্রশ্নের উত্তর হবে 3টি, অর্থাৎ আচরণবাদ বা বিহেভিয়ারিজম। তারপরে আমাদের 98 প্রশ্নটি দেখো, এখানে কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে উঠি। অর্থাৎ কিছু দক্ষতা এই যে আমরা শিশুকে স্কুলে ভর্তি করছি ক্লাস 1-এ আরে, তাহলে এই আনুষ্ঠানিক যখন ভর্তি হচ্ছে বা আনুষ্ঠানিকভাবে সে পঠন শুরু করছে তার আগেই কি তার কিছু দক্ষতা গড়ে ওঠে, সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতা বুনিয়াদও তৈরি করে দেয়। সেই দক্ষতাগুলি বলে এমার্জেন্ট লিটারেসি বা অনপেক্ষিত সাক্ষরতা। তাহলে আমাদের 98 প্রশ্নের উত্তর কী হচ্ছে 98 প্রশ্নের উত্তর হচ্ছে 1টি, অর্থাৎ অনপেক্ষিত সাক্ষরতা বা এমার্জেন্ট লিটারেসি। অর্থাৎ আমরা লক্ষ্য করি যে যখন শিশুরা
যখন আনুষ্ঠানিকভাবে অর্থাৎ যখন তারা স্কুলে ভর্তি হয় বা পড়াশোনা শুরু করে তার আগেই তারা কিছু দক্ষতা অর্জন করে, সেই দক্ষতাগুলোকে কী বলে? এমার্জেন্ট লিটারেসি। তারপরে আমাদের 99 প্রশ্নটি দেখো, এখানে বলছে ঠাকুরমা বাড়িতে তার নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। তাহলে আমরা সবাই জানি কি আমাদের বাড়িতে ঠাকুরমা থাকে, তারা কি করে? তারা কি করে? তারা শিশুদের সঙ্গে কি করে? গল্প বা বেশি সময় কিছুটা সময় দেয় এবং তারা কি করে? শিশুদের সঙ্গে কি করে? নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। তাহলে ঠাকুরমা তিনি তো এমনিতেও গল্প শোনায়, কিন্তু আবার তার সঙ্গে কি করে? বইয়ে যে সমস্ত গল্পগুলো আছে সেই গল্পগুলোকে পড়ে শিশুদের শোনাতে ভালোবাসেন। এইভাবেই তিনি বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। এভাবেই তিনি কী করান? শিশুদেরকে বিভিন্ন গল্প বা ভাবনার সঙ্গে পরিচয় করান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে। তাহলে ধরো কেউ যদি ঠাকুরমারা যদি নাতি নাতনিদেরকে কোনো বই থেকে গল্প পড়ে যদি সেই গল্পটিকে শিশুদের শোনায়, তাহলে কী হবে? শিশুরা নিশ্চয়ই সেই গল্পটিকে পছন্দ করবে বা তারা সক্রিয়ভাবে সেই গল্পের মধ্যে শোনার মধ্যে যুক্ত হয়ে যাবে বা অ্যাক্টিভ থাকবে। তাহলে এই কৌশলটিকে কী বলা হয়? এটি সরব পঠন, অ্যালাউড রিডিং। এখানে কি কোনো অ্যালাউড রিডিং হচ্ছে না, এখানে সরব পঠন হচ্ছে না। নাকি আদর্শ পঠন, মডেল রিডিং, না এখানে কোনো আদর্শ পঠন বা মডেল রিডিং হচ্ছে না। এখানে অংশীদারিত্বমূলক রিডিং পঠন অর্থাৎ শেয়ার্ড রিডিং, না এটি কি আমাদের শেয়ার্ড রিডিং হচ্ছে না, এটি কি হচ্ছে আমাদের কথোপকথন ভিত্তিক পঠন। অর্থাৎ এখানে কি হচ্ছে? কথা পরস্পরের মধ্যে কথা বলার মধ্যে দিয়ে তাদের কি হচ্ছে? শিক্ষা হচ্ছে। সেই জন্য আমাদের 99 প্রশ্নের উত্তর কী হবে? কথোপকথন ভিত্তিক অর্থাৎ ডায়ালজিক রিডিং। তারপরে 100 নম্বর প্রশ্নটি দেখো, পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমে বর্ণ ও স্বনিমের মতো বুনিয়াদি উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কিভাবে স্বনিমগুলির সমন্বয়ে শব্দ গঠন করা হয়, শেখানোর পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হওয়ার পদ্ধতিটিকে বলা হয়। অর্থাৎ ধরো এখানে প্রথমে কী করছে? ছোট জিনিস থেকে শুরু করছে, তারপর আস্তে আস্তে কী হচ্ছে? এখানে ধরো প্রথমে কী করছে? ছোট জিনিস অর্থাৎ বর্ণ এসব দিয়ে শুরু করছে, তারপরে কী হচ্ছে? বিভিন্ন সেইগুলো দিয়ে শব্দ গঠন করা শিখছি। তাহলে আমরা এখানে কি করলাম? ছোট থেকে অর্থাৎ ধ্বনি কি শব্দ যদি ছোট, তাহলে ছোট থেকে বা নিচের থেকে কোন দিকে যাচ্ছে? অপর দিকে যাচ্ছে সমগ্র পাঠটি, অর্থাৎ তারপরে আবার সমগ্র পাঠটি অর্থাৎ সমগ্র পাঠটি পড়ছি, ভাষা পড়ার পর তারপরে সমগ্র পাঠটি পড়ছি। তাহলে দেখো এখানে কি ছোটো থেকে বড়ো দিকে আস্তে আস্তে যাচ্ছে অর্থাৎ নিচে থেকে অপরে যাচ্ছে। তাহলে এই পদ্ধতিটিকে কি বলা হয়? এই পদ্ধতিটিকে বলা হয় বটম আপ। অর্থাৎ বটম মানে কি? বটম মানে কি জানি আমরা? তার ভূমি বা নিচে, যেমন কোনো যদি ধরো কোনো পাহাড় বা পর্বত আছে, তার বটম বা ভূমি বা নিচেরটিকে কী বলে? বটম বলে। ভিতটিকে বটম বলে এবং অপরটিকে কী বলে? অপর আপ বলে। তাহলে এখানে কী হচ্ছে? বটম আপ পদ্ধতি, অর্থাৎ নিচে থেকে অপর দিকে শিখে যাচ্ছি। আর টপ ডাউন কি? টপ ডাউন আমরা যখন দেখব কি অপর থেকে নিচে যাবে তখন হবে টপ ডাউন, কিন্তু এখানে নিচে থেকে কি বর্ণ বা স্বনিমের মতো, তাহলে বর্ণ থেকে শব্দ যেছে এবং শব্দ থেকে কি কোথায় যেছে? শব্দ থেকে বিভিন্ন সমগ্র পাঠে যেছে। তাহলে কি হচ্ছে? ছোট থেকে অপর দিকে যেছে বা নিচের দিকে অপর যেছে। এটাকে কি বলে? বটম আপ বা বটম আপ পদ্ধতি, অ্যাপ্রোচ বা বটম আপ অ্যাপ্রোচ। কিন্তু ধরো অপর থেকে ধরো প্রথমে কোনো একটি বড় জিনিস একটা প্যারা পড়ানো হলো, তারপর শব্দ, তারপর বর্ণ সম্বন্ধে পড়ানো হলো, তখন সেটি কী হবে? টপ ডাউন হবে। তাহলে 100 নম্বর প্রশ্নের আমাদের উত্তর কী হচ্ছে? বটম আপ পদ্ধতি বা বটম আপ অ্যাপ্রোচ। তারপরে আমাদের এই প্রশ্নটি দেখো, 101 প্রশ্নটি। এখানে বলা হয়েছে ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান বা ফনেটিক স্পেলিং শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না, অর্থাৎ বাধা করে না। তাহলে এই মন্তব্যটি কি ঠিক হচ্ছে? বিলম্বিত করে বা সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে, তাহলে কি আমাদের এই মন্তব্যটি বা এটিকে আমাদের ঠিক হচ্ছে? তাহলে যখন শিশু সে কী করে শিখবে? সে যখন ধ্বনি উচ্চারণ করে করে যখন কোনো বানান শিখবে, যেমন ধরো এখানে বানান আছে বয়াকার, একা দন্ত ন বানান, এভাবে সে কী করছে? ধ্বনি উচ্চারণ করে যখন সে বানান শিখছে, সেটি কী করছে? তার শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে কী করছে? মন্থর বা বিলম্বিত করছে বা বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে না, বরং কী করছে? এটিকে শুদ্ধ বানান শিখতে সাহায্য করছে। তাহলে কী হবে? আমাদের এই মন্তব্যটি কী হবে? ভুল হবে। তারপরে দেখো কারণ বলছি, শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে, তখন তাদের শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না। হ্যাঁ, এটা কি ঠিক? যখন শিশু
কি প্রথাগত বানান ব্যবহারের বদলে কি সে আবিষ্কার করে যখন সে বানান শিখছে সেটি কী করে তার শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না। তাহলে এটি কী হবে আমাদের ঠিক হবে। তাহলে আমাদের উত্তর কী হবে 101 উত্তর হবে 1 অর্থাৎ এ কী হবে ভুল এবং বি আর কী হবে ঠিক। তারপরে 102 নম্বর প্রশ্নের দেখো এখানে বলা হয়েছে নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। সমস্যাটি দূর করার একটি উপায় হচ্ছে, অর্থাৎ 102 কি বলা হয়েছে কোনো শিক্ষার্থীর ধরো যে সে কী করছে শিক্ষাকালীন অবস্থায় কী করছে অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করছে। অর্থাৎ সেই ভাষার একটি ভাষা সে কী করছে সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করছে, অর্থাৎ তার মধ্যে আত্মবিশ্বাস আসছে না। তাহলে এই আত্মবিশ্বাসটিকে আনার জন্যে বা এই সমস্যাটিকে দূর করার জন্যে কী করার উপায়, কী করা ঠিক হবে? ভুল হলেই তার সংশোধন করে নিতে হবে, নাকি ক্লাসে শিশুদের দিয়ে সরব পাঠ করানো, নাকি ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রিয়ামূলক কার্যাবলী প্রদান, নাকি কোনো পেশাদার পরামর্শদাতাকে কাউন্সিলর দিয়ে স্পিচ থেরাপি বা বাচন পরিচর্যার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের পুনঃ অনুশীলন করানো। তাহলে এখানে আমাদের সঠিক সাবজেক্টে অ্যাপ্রোপ্রিয়েট কী হয়েছে, এখানে ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রিয়ামূলক কার্যাবলী প্রধান, অর্থাৎ এমন তাদেরকে ক্রিয়ামূলক বা এমন খেলার মধ্যে তাদেরকে যুক্ত করা যাতে তারা কী করে পরস্পরের মধ্যে কথা বলতে পারে। তাহলে কী হবে তাদের মধ্যে সেই উচ্চারণের বা কথা বলার মধ্যে তাদের কী আসবে আত্মবিশ্বাস আসবে। তাহলে আমাদের সঠিক উপায় কোনটি, আমাদের 102 হবে 3টি। তারপর দেখো 103 বলেছে ক্লাস 3 একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নতুন শব্দগুলির সঙ্গে পরিচয় করাতে চান, এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি কার্যকর উপায়? একজন ক্লাস 3 একজন শিক্ষিকা তিনি কী করছে শিক্ষার্থীদের নতুন শব্দগুলির সঙ্গে পরিচয় করাতে চাইছেন এবং তাহলে তার কাছে কোনটি সঠিক পদ্ধতি বা পন্থা উচিত? শিক্ষিকার উচিত ব্ল্যাকবোর্ডে শব্দগুলি অর্থ লিখে দেওয়া এবং শিক্ষার্থীদের সেগুলো মুখস্থ করতে বলা। এখানে মুখস্থ যেখানেই আসবে সেটা কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অর্থাৎ এখনকার পড়ার নিয়ম হচ্ছে শিশু কেন্দ্রিক, এখানে মুখস্থ নয়, এখানে কী হবে কনসেপ্ট কেন্দ্রিক, অর্থাৎ তাদেরকে কনসেপ্ট বা বুঝতে হবে। কেবলমাত্র শুধু না বুঝে মুখস্থ করলাম এটা না, তাদেরকে কী করতে হবে বুঝতে হবে বা বোঝাতে হবে। তারপরে 2 নম্বর বলেছে শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই সব শব্দের বিপরীতক শব্দ জানানো এবং তাদের ভাষাতে সেগুলো অর্থ বলে দেওয়া। না, এটাও কি আমাদের ঠিক হচ্ছে না, সেরকম অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না। তারপরে দেখি 3 নম্বর কী আছে, শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান করা, নাকি শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতি রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা। এখানে আমাদের 103 কী হবে 4টি, সঠিক কী হবে 4টি। অর্থাৎ আমরা যে শব্দ ব্যবহার করছি সেই শব্দগুলিকে আমরা যদি পরিস্থিতিতে অর্থাৎ সেই পরিস্থিতিতে ব্যবহার করে তাহলে কী হবে সেই শব্দটি ভালো বোঝা যাবে। যেমন ধরো লকডাউন শব্দটির মানে কি আমরা করোনার পরিস্থিতিতে আমরা কি সবাই যারা জানি বা না জানি, যারা পড়াশোনা করি বা না করে আমরা সবাই এই শব্দটির মানে জানি, অর্থাৎ লকডাউন মানে কি, কারণ কি এই শব্দটা আমরা পরিস্থিতি অনুযায়ী জানছি, কিন্তু তার আগে আমরা ধরো সবাই এতটা জানতাম না। তাহলে কি করতে হবে শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতি অর্থাৎ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে বা সেরকম পরিস্থিতির সৃষ্টি করে সেই শব্দগুলিকে অর্থ ব্যাখ্যা করতে হবে। তারপরে আমাদের 104 নম্বর প্রশ্নটি দেখো কোনো ভাষা লিখন হচ্ছে একটি কী ব্যাপার? তাহলে আমাদের স্কিল, এটা কি হবে দক্ষতা বা স্কিল। আমরা জানি কি থাকি স্পিকিং, রিডিং, তারপরে থেকে লিসেনিং এবং রাইটিং, এই চারটি কি আমাদের চারটি হচ্ছে স্কিল। রিডিং স্কিল, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, তারপরে কি লিসেনিং স্কিল। তাহলে আমাদের এই ভাষা লিখন অর্থাৎ রাইটিং একটি স্কিল। তাহলে 104 আমাদের কী হচ্ছে প্রশ্ন 1টি। তারপরে দেখো পাঠের উপায় কী আছে, পাঠের উপায়সমূহ, একদিকে কী আছে পাঠের উপায়সমূহ আর একদিকে বলছে পাঠকের কাজ। তাহলে দেখো এই প্রশ্নটি কী আছে আমাদের একটু জটিল বা কনফিউজিং আছে। তা আমরা এখান থেকে প্রথমে যেটা আমরা বুঝতে পারবো বা সহজ লাগবে সেটা আমরা দেখব। তাহলে দেখো আমাদের কী আছে পূর্বপাঠ বা পূর্বানুপাঠ প্রিডিক্টিং, নাকি অনুমান প্রচেষ্টা, নাকি প্রসঙ্গ থেকে
অর্থ নিষ্কাশন, নিবিড় পাঠ, পাঠ সংগঠন শনাক্তকরণ, আইডেন্টিফাইং টেক্সট অর্গানাইজেশন। তাহলে দেখো আমরা প্রথমে যেটি জানি, এই পূর্বানুমান, অর্থাৎ পূর্বানুমান মানে কি, মানে সেই বিষয়টির বিষয়বস্তু সম্বন্ধে আমরা যে জিনিসটা পড়ছি সেই বিষয়বস্তু সম্বন্ধে আমরা কি করব, প্রথমে অনুমান করব। সেই বিষয়বস্তুটা কি আছে না আছে তার সম্বন্ধে আমরা কি করব, অনুমান করব, এবং বিভিন্ন যে সমস্ত টাইটেল বা ছবি দেখি। তাহলে এই পূর্বানুপাত বা প্রিডিক্টিং কী হবে, পাঠটির বিষয় সম্পর্কে পাঠটির বিষয় সম্পর্কে ধারণা, অর্থাৎ পাঠটির বিষয়বস্তু কি সে সম্বন্ধে ধারণা, এবং কীভাবে ধারণা তৈরি করব, তৈরির জন্য বিভিন্ন শীর্ষক অর্থাৎ টাইটেল, বিভিন্ন টাইটেল দেখে এবং ছবি দেখে সেই পাঠটির আমরা সম্বন্ধে ধারণা করব। যেমন ধরো আমরা ভূগোল পড়ছি, ভূগোলে যদি আমাদের কোনো পাহাড়ের আরে ছবি থাকে তাহলে আমরা কি বুঝবো যে এখানে পাহাড় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কি করব, সেই বিষয়টি বা টপিকটা পড়ার আগে আমরা বুঝে নেব। তাহলে আমাদের এর সঙ্গে কী মিলছে, এর সঙ্গে হচ্ছে 5-এর। তাহলে আমরা দেখেন এখানে এর সঙ্গে 5-এর কটে আছে, এখানে এর সঙ্গে 4-এর আছে, তাহলে তো এটা আমাদের হবে না। এখানে এর সঙ্গে আয়ের আছে, এটাও আমাদের হবে না। এর সঙ্গে এখানে 2-এর আছে, এটা হবে না। আমাদের কী হবে, তাহলে একটি রয়েছে এর সঙ্গে 5-এর। এবার ধরো আবার যদি এখানে আরেকটি থাকতো এর সঙ্গে 5-এর, তাহলে কি হতো, আমাদের পরবর্তীগুলোকে দেখে নিতে অপশানগুলোকে, কিন্তু এখানে আমাদের কেবলমাত্র এর সঙ্গে 5-এর একটি মিলছে, সেজন্য আমাদের আর দেখার প্রয়োজন নেই। তাহলে 105 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে, 105 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2-টি। তারপর এটা আমাদের ল্যাঙ্গুয়েজ 1 হলো। এবার আমরা ল্যাঙ্গুয়েজ 2-এর যে বাংলা প্যাডাগজি আছে সেটা দেখে নেবো। সেটা আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, সেটা আমাদের শুরু হচ্ছে মোটামুটি সেটা শুরু হবে আমাদের 136 নম্বর কোশ্চেন থেকে। এখানে দেখো নিচের প্রশ্নগুলি 136 থেকে 150 নং প্রশ্ন সর্বাধিক গ্রহণযোগ্য, এখানে কি বলেছে, সঠিক উত্তর বলে নেই, অর্থাৎ যেটা সর্বাধিক গ্রহণযোগ্য হবে বা যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটিকে আমাদেরকে নির্বাচন করতে বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে, কি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকার সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, অর্থাৎ এখানে কি আছে দেখো, টোটাল ফিজিক্যাল রেসপন্স, অর্থাৎ তারা তো পড়াশোনা করবে এবং পড়াশোনা কী মাধ্যমে করবে, তাদের সমস্ত শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকেও তারা কি করবে, অ্যাক্টিভ রেখে তারা কি করবে বা সক্রিয়ভাবে পড়াশোনা করবে, বা TPR অর্থাৎ টোটাল ফিজিক্যাল রেসপন্স পদ্ধতির ওপর জোর দিবেন বলে স্থির করলেন। প্রদীয় পাঠে TPR অন্তর্ভুক্ত করার জন্য তার কি করা উচিত, অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কি করছেন, তিনি চাইছেন তিনি তার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে টোটাল ফিজিক্যাল রেসপন্স, অর্থাৎ তাদেরকে তাদের সমগ্র শারীরিক প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করতে, তাদের প্রতিক্রিয়া করে রাখতে চাইছে, অর্থাৎ তাদের সমস্ত শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভের মাধ্যমে অ্যাক্টিভ করে রেখে তারা সে পড়াশোনা করাতে চাচ্ছে। তাহলে তাকে কি করতে হবে, অন্য সব কাজ বলে শরীরে রেখে প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য প্রণোদিত করা। তাহলে কেবলমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং প্রশ্ন করলো এবং উত্তর জিজ্ঞাসা করলো, তাহলে কি তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি অ্যাক্টিভ হচ্ছে না, এটি হচ্ছে না, তাহলে আমাদের একটি হবে না। তারপরে কি বলেছে, ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করা, নাকি এমন কিছু কার্যাবলী রাখা যা শিশুদের নিজের জায়গায় বসে থাকতে এবং জোর বেঁধে পেয়ার ওয়ার্ক অথবা দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করবে। তাহলে তো এখানে নিজে বসে থাকার কথা বলা আছে, তাদের গোটা শরীরটা বা টোটাল যে শরীরটা আছে সেটা কি তাদের সক্রিয় হচ্ছে না, এটা হচ্ছে না। এখানে কি বলেছে, 4 নম্বর কী বলেছে, ক্লাস অবশ্যই কিছু শ্রবণভিত্তিক কাজ যোগ করা, অর্থাৎ ক্লাসের মধ্যে কিছু শ্রবণভিত্তিক কাজ যোগ করলে কি তাদের টোটাল শরীরটা বা টোটাল ফিজিক্যাল রেসপন্স হবে না, তাদের কী হবে, টোটাল ফিজিক্যাল রেসপন্স কীভাবে হবে, ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী মানে কি, যে কাজের মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলির ব্যবহার হবে। তাহলে আমাদের 136 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, 2-টি। তারপরে দেখো, তারপরে প্রশ্ন 137, কোনো ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষা নিয়মাবলী শেখা। ব্যাকরণ শিখনের কোন পদ্ধতিটি এই বিশ্বাসে পোষকতা করে। তাহলে কি বলছি, কোনো ভাষা শেখা মানে সেই ভাষা শুধু কেবলমাত্র নিয়মগুলি শেখা। তাহলে এটি কি, এটা কোন পদ্ধতি, এটা হচ্ছে অবরোহী, অর্থাৎ কি ডিডাকটিভ।
এটা হচ্ছে 137 উত্তর কী হচ্ছে 2-1 ডিডাকটিভ পদ্ধতি অবরোহী। এখানে আমরা জানি যে পদ্ধতি অবরোহী কী আছে আর আরোহী। আমরা আরোহী মানে কি নিচের থেকে অপর দিকে ওঠা, মানে কি আরোহী মানে কি আহরণ, আর অবরোহী মানে কি নিচের দিকে নামা। অর্থাৎ ধরো এখানে একটি সংজ্ঞা এলাম, তারপর সংজ্ঞা থেকে তারপর কী করলাম, তার উদাহরণ দিয়ে সেটিকে বোঝালাম, তাহলে এটি কী হলো অবরোহী। কিন্তু আরোহী ক্ষেত্রে কী হয়, আরোহী ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা দেওয়া হয় কোনো কিছুর। যেমন ধরো আমরা কোনো কিছু নিয়ে পড়াবো, যেমন ধরো আমরা গাছ নিয়ে পড়াবো, তাহলে আমরা প্রথমে গাছের উদাহরণ দিলাম বিভিন্ন গাছের, তারপর থেকে সেখানে কী দিলাম সংজ্ঞা দিলাম, তাহলে সেটি কী হলো আরোহী। কিন্তু অবরোহী কি প্রথমে সংজ্ঞা তারপরে উদাহরণ। তাহলে আমাদের এটি কী হবে 137 উত্তর হবে 2-1। তারপরে 138 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লেখন বা ফ্রি রাইটিংয়ের কাজ দেওয়ার পরিকল্পনা করলেন, এক্ষেত্রে তার কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ একজন শিক্ষক তিনি কী করলেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তিনি লেখার কাজ দিলেন, এবং এই লেখার যে কাজ দিলেন সেখানে শিক্ষক কিসের উপর বেশি গুরুত্ব দেবে, শিক্ষার্থীদের হাতে লেখার ওপর নাকি আধেয় কন্টেন্টের যথার্থতার ওপর। অর্থাৎ কন্টেন্ট বলতে কি তার বিষয়বস্তুতার ওপর, নাকি আধেয় সাবলীলতার ওপর ফ্লুয়েন্সের ওপর, নাকি যথার্থতা ও সাবলীলতা উভয়ের ওপর। তাহলে 138-এর কী হবে আমাদের উত্তর হবে 3-1, অর্থাৎ সাবলীলতা অর্থাৎ ফ্লুয়েন্সি, অর্থাৎ সে ফ্লুয়েন্টভাবে সে লিখতে পারছে কি পারছে না সেটার ওপর আমাদেরকে প্রথমে জোর দিতে হবে। আমরা তো প্রথমে আগে লেখার প্রথমে কী দেখবো, সে ফ্লুয়েন্টভাবে অর্থাৎ সে লিখে যেতে পারছে কি পারছে না ফ্লুয়েন্টভাবে, যেমন কথা বলার ক্ষেত্রে কি ফ্লুয়েন্টভাবে কথা বলা, সেভাবে সে ফ্লুয়েন্টভাবে লিখে যেতে পারছে কি পারছে না সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। তারপর তো সেটা শুদ্ধ হচ্ছে নাকি যথার্থ হচ্ছে সেগুলো তো পরের কথা। আমাদের প্রথম বিষয় কি, যে একটি শিশু সে লিখতে পারছে কি পারছে না সেটা আমাদেরকে দেখা প্রয়োজন। তাহলে কি হচ্ছে আধেয়র সাবলীলতার ওপর অর্থাৎ ফ্লুয়েন্সির ওপর। তাহলে 138 নম্বর প্রশ্নের উত্তর কী হচ্ছে 3-1। তারপর দেখো এখানে দেখো টপ ডাউন, এখানে আমরা যে দেখে এলাম আগে দেখলাম কি একটি আছে টপ ডাউন, একটি কি টপ, যেটা অপর থেকে সেটা কি বলে টপ বলে, আর নিচের দিকে নামছে কি, নিচের দিকে নামছে ডাউন। তাহলে অপর থেকে নিচে নামছে কি টপ ডাউন হচ্ছে। আর এটি কি বটম আপ, অর্থাৎ বটম মানে কি, বটম মানে হচ্ছে নিচে যেটা থাকে বটম, আর আপ মানে কি অপরে। তাহলে এখানে বটম মানে কি এখানে নিচের থেকে অপর দিকে হচ্ছে অপর দিকে, আর এখানে টপ ডাউন মানে কি টপ থেকে নিচের দিকে নামছে। তাহলে দুটি হচ্ছে বিপরীত কনসেপ্ট। তাহলে টপ ডাউনের অর্থ সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা। টপ ডাউন মানে কি সামগ্রিক অর্থবোধের অবস্থান হচ্ছে টপ ডাউন। তাহলে আমাদের বটম আপের অর্থ কী হবে, ছোট ছোট উত্তরমূলক প্রশ্ন জিজ্ঞেসের উপর গুরুত্ব প্রদান। এটি কি আমাদের ঠিক হবে না, এটা হবে না। নাকি পাঠ্যবস্তু বা বিমূর্ত ধারণাগুলির উপর গুরুত্ব দান, এটাও আমাদের হবে না। নাকি প্রাক পঠনের বা প্রি রিডিং ওপর গুরুত্ব প্রদান, এটা আমাদের হবে না। নাকি পাঠের অন্তর্গত শব্দ বা শব্দগুচ্ছগুলির অপর গুরুত্ব প্রদান, আমাদের কী হবে 4টি হবে। অর্থাৎ টপ ডাউন যদি কি হয় সামগ্রিক হয় তাহলে বটম আপ তো এর বিপরীত হচ্ছে, তাহলে কী হবে এটা তার অন্তর্গত শব্দ বা শব্দগুচ্ছগুলির ওপর গুরুত্ব প্রদান। তাহলে 139 নম্বর প্রশ্নের উত্তর কী হয়েছে 4টি। তারপরে 140 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব। একজন ভাষা শিক্ষক তিনি যে ভাষা শিক্ষা দেবেন তার প্রাথমিক দায়িত্ব কী হবে, শিক্ষার্থীদের পাঠদান করা বা পড়ানো, নাকি শিক্ষার্থীদের যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা, নাকি শিক্ষণের উপযোগী আধেয় বা বিষয়বস্তু নির্বাচন করা, নাকি শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে বর্গীকৃত করা অর্থাৎ গ্রুপিং করা। এটা কখনোই হবে না। অর্থাৎ একটি ক্লাসে সেখানে ভালো ছেলে থাকবে খারাপ ছেলে থাকবে, অর্থাৎ যারা ভালো পড়তে পারে বা খারাপ পড়তে পারে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ করবো, সেটা কি আমাদের ঠিক হবে না। তাহলে আমাদের 4টিতে বাদ চলে যাবে। শিক্ষার্থীদের পাঠদান করা বা পড়ানো, এখানে কি বলেছে ভাষা শিক্ষক বলেছি, তাহলে ভাষা শিক্ষক কেবলমাত্র কি শিক্ষার্থীদের পাঠদান করা বা পড়ানো, নাকি শিক্ষার্থীদের যোগাযোগমূলক প্রয়োজনগুলো শনাক্ত করা। আমাদের উত্তর কী হবে 140-2 অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে যোগাযোগমূলক প্রয়োজনগুলো আছে সেগুলোকে শনাক্ত করতে হবে। তাহলে 140 নম্বর প্রশ্নের উত্তর কী হলো 2টি। তারপরে দেখো
141 নম্বর প্রশ্নটি আছে, একটি ছোট শিশু একটি বই হাতে তুলে নিল, উল্টে ধরলো এবং পৃষ্ঠাগুলি উল্টাতে শুরু করলো, এসব হচ্ছে কি? এটা আমরা আগে কি বলেছিলাম, অর্থাৎ শিশু যখন সে আনুষ্ঠানিকভাবে লেখাপড়া শুরু করছে তার আগে তার কিছু দক্ষতা থাকে, সেই দক্ষতাগুলো কী বলে? অ্যামাজেন্ট লিটারেসি স্কিল, অর্থাৎ অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা, এবং এই দক্ষতাটা কি এই শিশুর মধ্যে রয়েছে। তাহলে 141 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? 141 নম্বর প্রশ্নের উত্তর হবে দু একটি। তারপরে দেখো 142 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কি আছে? মন্তব্য আছে এবং কি আছে? কারণ আছে। এখানে কি কি দেওয়া আছে? মন্তব্য দেওয়া আছে এবং কারণ আছে। তাহলে দেখো, শিক্ষার্থীদের ভাষা আয়ত্তকরণের মূলে আছে নিহিত বংশানুগতির উপস্থিতি, এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নেই। তাহলে আমরা যে ভাষা শিখছি কেবলমাত্র তাদের যে ভাষা বলার ক্ষমতা আছে তার মাধ্যমে কি ভাষা বলছে, সে পরিবেশ থেকে কি শিখে না এটা, তাহলে কী হবে? এটা ভুল হবে। অবশ্যই সে পরিবেশ থেকে শিখে বা পরিবেশের ভূমিকা আছে, তাহলে এটা কী হলো? আমাদের ভুল হলো। ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশের খুব বড় প্রভাব থাকে। হ্যাঁ, ভাষা যে আমরা শিক্ষা দেবো সেখানে যদি শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ থাকে তাহলে কী হবে? তারা ভাষা প্রয়োগ করতে পারবে। কেবলমাত্র শিক্ষক থাকবে এবং শিক্ষক যা বলবে সেই অনুযায়ী শিশুরা চলবে, তাহলে কী হবে? শিশুরা সঠিকভাবে ভাষা শিখতে বা বলতে পারবে না। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় ভাষা বলার বা ভাষা ব্যবহার করার সুযোগ বা অপরচুনিটি দেওয়া হয়, তাহলে কী হবে? তারা ভালোভাবে ভাষা বলতে বা ব্যবহার করতে পারবে। তাহলে কী হবে? ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশে খুব বড় প্রভাব আছে। হ্যাঁ, প্রভাব আছে। তাহলে কী হবে? আমাদের এটি কী হবে? এইটি ঠিক হবে, আটটি ঠিক হবে, অর্থাৎ কারণ ঠিক হবে, কিন্তু আমাদের মন্তব্য ভুল। তাহলে আমাদের উত্তর কী হবে? এখানে দেখো কোথায় আছে, এখানে এ ভুল আছে কিন্তু আর ঠিক। হ্যাঁ, আমাদের কী হবে? 1 নম্বরটি হবে। 142-এর 1 নম্বর প্রশ্নটি উত্তর হবে। তারপর দেখো 143 নম্বর প্রশ্নটি দেখো, পঠন শিক্ষণের একটি পদ্ধতি হচ্ছে উপস্থিত প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দগুলির অর্থ অনুধাবনের উপর জোর দেওয়া, একে বলা হয়। তাহলে দেখো, আমরা এটা তো আগেই দেখলাম। আমরা আগে কি দেখলাম? যে উপস্থিত প্রসঙ্গটির পরিপ্রেক্ষিতে, অর্থাৎ সেই প্রসঙ্গটির সঙ্গে শব্দ ব্যবহার করবে। আগেই বললাম কি, যেমন ধরো লকডাউন শব্দটার মানে কি? যারা পড়াশোনা করে না বা কিছু জানে না তারাও কি এর মানে জানে যে লকডাউন মানে কি, কারণ কি আমরা করোনা পরিস্থিতিতে সেটা বুঝে নিয়েছি। তেমনিভাবে কোনো শব্দকে যদি পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে ব্যবহার করা হয় তাহলে শব্দগুলির অর্থ অনুধাবনের কী হয়? সহজ হয় বা জোর দেওয়া হয়। একে বলা হয় একে বলা হয় সমগ্র ভাষা বা হোল ল্যাঙ্গুয়েজ পদ্ধতি। তাহলে 143 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? আমাদের 4টি। তারপর দেখো 144 নম্বরের প্রশ্ন কি আছে? কোনো ভাষায় ভাবতে বা বলতে পারার সামর্থ্য হচ্ছে। তাহলে কোনো ভাষায় সে ভাবতে পারছে এবং তার সঙ্গে সঙ্গে কী করছে? সে বলতেও পারছে। তাহলে এটা কী হচ্ছে? অধিভাষাতাত্ত্বিক মেটালিঙ্গুয়ালিস্টিক সামর্থ্য, নাকি ধ্বনিতাত্ত্বিক ফোনেটিক সচেতনতা, নাকি একজন কুশল প্রফিসিয়েন্সি বক্তা, নাকি অনপেক্ষিত সাক্ষরতা এমার্জেন্ট লিটারেসি? এখানে কী হবে? আমাদের 144-এর উত্তর হবে একটি, অর্থাৎ অধিভাষাতাত্ত্বিক মেটালিঙ্গুয়ালিস্টিক সামর্থ্য। তারপরে 145 নম্বর প্রশ্নটি দেখো, এক মা তার দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষাকে বললেন যে তিনি লক্ষ্য করেছেন তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলেছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শুনেননি। এইটা কিভাবে সম্ভব? প্রশ্নটির যথাযথ উত্তর কোনটি? এখানে 145 নম্বর প্রশ্নটি আমাদের সঠিক উত্তর কী হবে? এটা হবে 3টি, অর্থাৎ মানব মস্তিষ্কের অভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। আমরা যে নয়াম চমস্কি কি আছে? LAD, আমরা যে নয়াম চমস্কি দেখি যে সেখানে কি আছে? তিনি কি বলেছেন যে প্রতিটি শিশুর মধ্যে কি আছে? বা LAD অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে, এবং এটা কি একটি তাদের সহজাত, অর্থাৎ এই ডিভাইসটি তাদের সহজাতভাবে আছে, তাদের সহজাতভাবে তাদের ভাষা বলার ক্ষমতা থাকে। তাহলে LAD এর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ তাদের সহজাতভাবে তাদের ভাষা শেখার ক্ষমতা আছে। তাহলে 145 নম্বর প্রশ্নটি কী হচ্ছে? আমাদের 3টি, উত্তর হচ্ছে 3টি। মানব মস্তিষ্ক অভ্যন্তরীণভাবে ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। তারপরে 146 নম্বর প্রশ্নটি দেখো, প্রারম্ভিক সাক্ষরতা থেকে সুগম করার অন্যতম কৌশল হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু
একই বই নিয়ে বসবে, সেখানে প্রাপ্তবয়স্ক শিশুটিকে প্রশ্ন করবে এবং কথা বলার জন্য প্রোৎসাহিত করবে। এরপর ভূমিকা বদল হবে, অর্থাৎ এবার তাদের মধ্যে যে ভূমিকা বা রোল সেটা কী হবে, অদল বদল হবে। এবং এবার শিশুটি কী করবে, প্রাপ্তবয়স্ককে প্রশ্ন করবে। এই বিশেষ কৌশলটিকে বলা হয়, এই কৌশলটিকে কী বলা হয়েছে 146 নম্বর প্রশ্নে এখানে কী বলা হচ্ছে। তাহলে দেখেন এটি কী আছে, বৃদ্ধা লোক আছে এবং শিশু আছে, তারা পরস্পরের মধ্যে কথা বলা বলি করছে। তাহলে এটা কী হচ্ছে, এটা আমরা আগেই দেখেছিলাম, এটা হচ্ছে কি সংলাপ ভিত্তিক পাঠ বা ডায়ালজিক, অর্থাৎ তারা কী করছে, পরস্পরের মধ্যে সংলাপ করছে। এটা শেয়ার রিডিং হচ্ছে না, বা আদর্শ পাঠ হচ্ছে না, বা স্টোরি টেলিংও হচ্ছে না। স্টোরি টেলিং কখনো তো কেবলমাত্র যদি এখানে যে প্রাপ্তবয়স্ক আছে সেই প্রাপ্তবয়স্ক লোকটি কেবলমাত্র শিশুটিকে একটি গল্প বা কোনো কিছু শোনাতো, তাহলে কী হতো, সেটা স্টোরি টেলিং হতো। কিন্তু এখানে কী করছে, তারা পরস্পরের মধ্যে কথোপকথন করছে, তাহলে এটি কী হচ্ছে আমাদের সংলাপ ভিত্তিক বা ডায়ালজিক রিডিং। তাহলে 146 নম্বর প্রশ্নের উত্তর কী হবে আমাদের, 146 নম্বর প্রশ্নের উত্তর হবে 4টি। তারপর দেখো 147 নম্বর প্রশ্নটি দেখো, শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন, অর্থাৎ শিক্ষক এমন কি কাজ করলে যে কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কি শ্রবণ দক্ষতা বা শ্রবণ করার ক্ষমতা তাদের বৃদ্ধি পায়। কি করলে, দেখো শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে পেসিভলি সব কিছু শুনতে দেওয়ার মাধ্যমে, এটা তো হবে না, কারণ কি কেবলমাত্র সে পেসিভভাবে বা নিষ্ক্রিয়ভাবে শুনবে, কেবলমাত্র একটি টিচার বলে যাবে আর ছাত্ররা সেগুলো কেবলমাত্র শুনেই যাবে। এভাবে কি শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা তাদের বিকাশ ঘটবে না, বিকাশ ঘটবে না, কারণ কি এখানে শিক্ষার্থীরা বা শিশুরা কী হবে, বোরিং হয়ে যাবে বা বিরক্ত হয়ে যাবে, তাহলে কী হবে, আমাদের অ্যাক্টিভিটি হবে না। তারপরে দেখো, ক্লাসের ভিতর এবং বাইরের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমে, হ্যাঁ এটাও সঠিক হতে পারে। পরের প্রশ্নগুলো দেখে নিই। অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল শ্রবণ দক্ষতার উপর জোর দিয়ে, এটা কি আমাদের 3টি হবে না, 3টিও হবে না, অর্থাৎ কোনো দক্ষতার উপর জোর দেবে না, কেবলমাত্র শুধু শ্রবণ উপর জোর দেবে, এটাও কি আমাদের ঠিক হবে না। আগে 4টি, শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যবলিতে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে। তাহলে দেখুন এর মধ্যে এই দুটির মধ্যে যদি একটি থাকতো, তাহলে এই 4টি যদি না থাকতো, তাহলে কি আমাদের 2টি হয়তো উত্তর হতে পারতো, কিন্তু এখানে 4টি দেখো আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। কি, শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র, অর্থাৎ বিভিন্ন সূত্র থেকে মানে বিভিন্ন দিক থেকে এবং লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যবলিতে, তাহলে তাদের কি করবে, তাদের বিভিন্ন সূত্র থেকে তাদের কি কথাবার্তা শেখানো হচ্ছে। তারপরে লোকজনের সঙ্গে কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যবলী, অর্থাৎ তাদেরকে অ্যাক্টিভিটির মধ্যেও লাগানো হচ্ছে। আর আমরা জানি যে শিশুরা যদি তাদেরকে অ্যাক্টিভ রাখা হয় কোনো শিক্ষার মাধ্যমে, তাহলে কী হয়, তারা সবচেয়ে ভালো শেখে। তাহলে এখানে দেখো শিশুরা কী রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, তাহলে কী হবে, আমাদের উত্তর হবে 4টি। 147 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, 4টি। তারপরে আমাদের 148 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কী আছে, মন্তব্য আছে এবং কারণ আছে। এখানে কি আছে, মন্তব্য আছে এবং কারণ আছে। এখানে বলছি প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা অর্থাৎ সে শিশু এমনভাবে কথা বলে তাদের মধ্যে যাতে কোনো ভুলই না থাকে, কেবলমাত্র কি থাকে, শুদ্ধ থাকে, এবং এর উপর গুরুত্ব দেবে। এটা কি ঠিক না, এটা ঠিক হবে না। আমাদের তো প্রথমে কি করতে হবে, প্রথমে শিশুদেরকে তাদেরকে ভাষা বলা বা তাদেরকে ভাষা ব্যবহার করতে শেখাতে হবে, তারপর তো আমরা পড়ে তার মধ্যে ভুল বা শুদ্ধতা খুঁজবো। তারপরে কারণ কি বলছে, ব্যাকরণ প্রাথমিক পাঠকরণের একটি অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, ব্যাকরণ একটি কি প্রাথমিক স্তরে একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমাদের 8টি ঠিক আছে, কিন্তু আমাদের কি 8টি ভুল, সেই জন্য আমাদের এখানে উত্তর কী হবে, এখানে দেখে নিই, এখানে দেখো এ ভুল আছে কিন্তু 8 ঠিক। তাহলে 148 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, আমাদের 1টি। তারপর দেখো 149 নম্বর প্রশ্নটি দেখো, ভাষার প্রকৃতি, ভাষা শিখনের প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানের প্যাডাগজি আঙ্গিনায় এ দুইয়ের প্রয়োগযোগ্যতা অ্যাপ্লিকেবিলিটি বিষয়ক তাত্ত্বিক ও বিশ্বাসগত অবস্থান হচ্ছে। এটা কি, ভাষার প্রকৃতি, ভাষা শিখনের প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানের প্যাডাগজি আঙ্গিনায় এই দুইয়ের প্রয়োগযোগ্যতা অর্থাৎ অ্যাপ্লিকেবিলিটি বিষয় তাত্ত্বিক বা ও বিশ্বাসগত অবস্থান হচ্ছে কি, এটা কি একজনের কৌশল বা টেকনিক, নাকি পাঠ্যসূচি, নাকি সিলেবাস, নাকি আধেয় কন্টেন্ট, নাকি অ্যাপ্রোচ। এটা কি হচ্ছে, এক ধরনের অ্যাপ্রোচ হচ্ছে বা পদ্ধতি হচ্ছে। 149 নম্বর প্রশ্নের উত্তরে কী হচ্ছে, তাহলে 4টি। তারপরে দেখো পার্বিক বা গঠনগত মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ অ্যাভালুয়েশন, এটা কি হচ্ছে কি অপরিবর্তনীয়। ফর্মেটিভ অ্যাভালুয়েশন
এভলিউশন কি এটা অপরিবর্তনীয়? না, এটাকে পরিবর্তন করা যায়। তাহলে কি এটা আমাদের ঠিক হচ্ছে না? তারপরে কি বলেছে, যা শিক্ষণ প্রক্রিয়ায় ঘটে চলে, নাকি ঘটমান উন্নয়ন ও উৎকর্ষ অর্থাৎ ডেভেলপমেন্ট, সেখানে কী হবে, ডেভেলপমেন্ট হবে এবং ইমপ্রুভমেন্ট হবে। তাহলে এখানে যে আমরা ফর্মেটিভ এভলিউশনটা করবো তার মধ্যে কি সেটা কী হচ্ছে, সেখানে কী হবে, আমাদের ডেভেলপমেন্ট হবে এবং ইমপ্রুভমেন্ট হবে, সম্পাদনের সঙ্গে সম্পর্কিত। তাহলে ফর্মেটিভ এভলিউশন হচ্ছে কি আমরা জানি ডেভেলপমেন্ট এবং ইমপ্রুভমেন্ট সম্পাদনের সঙ্গে যুক্ত। তাহলে আমাদের 150 নম্বর উত্তর কী হবে, 3টি।